হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে ডিআরএস ডিসিএস অর্থাৎ দিক অনুপাত এবং দিক কোসাইন এই চ্যাপ্টারের এক্সারসাইজ আলোচনা করব। আমরা আগের ভিডিওতে 2 মার্কস এবং এমসিকিউ আলোচনা করেছিলাম। আজকে আমরা 4 মার্কস আলোচনা করব, অর্থাৎ ভেক্টরের ডিআরএস ডিসিএস চ্যাপ্টারের এক্সারসাইজ 3 প্রবলেম সলভিং 4 মার্কস শর্ট অ্যান্সার, এটা আলোচনা করব। তো দেখা যাক প্রথম কি কোশ্চেন বলছে। প্রথম কোশ্চেনটা খুবই সোজা আছে, যে সরলরেখা 3টি অক্ষের প্রত্যেকের সঙ্গে সমান কোণে নত থাকে তার দিক কোসাইনগুলি নির্ণয় করো। তা আমি ধরে নিলাম যে 3টে অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর মনে করলাম জেড অক্ষ আছে। তো একটা স্ট্রেট লাইন এমন আছে, একটা স্ট্রেট লাইন যেটা এমন আছে যে এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, ওয়াই অক্ষের সঙ্গেও আলফা কোণ এবং জেড অক্ষের সঙ্গেও আলফা কোণ উৎপন্ন করে। তাহলে তাদের দিক কোণগুলি হচ্ছে আলফা আলফা এবং আলফা যদি হয়, তাহলে তাদের দিক কোসাইন কি হবে না কস আলফা কস আলফা কস আলফা। তো এদের যখন অনুপাত করব তখনই আমরা দিক অনুপাত পাবো। তাহলে এদের যখন অনুপাত করব তখন হচ্ছে এইগুলো সব কেটে যাবে, কেটে গেলে হচ্ছে 1:1:1, অর্থাৎ এদের দিক অনুপাতগুলি হলো 1:1:1। এদের দিক অনুপাতগুলি হলো 1:1:1। এবার আমাদের জানতে চেয়েছে যে দিক অনুপাতগুলো নির্ণয় করো, এটা বললাম। এক্ষেত্রে কতগুলি সরলরেখা অঙ্কন করা সম্ভব। তো এটা যদি সমান কোণ উৎপন্ন করে তাহলে এর বিপরীত দিকে যে স্ট্রেট লাইন আছে সেটাও কিন্তু প্রত্যেকটি অক্ষের সঙ্গে সমান কোণ উৎপন্ন করবে। তার মানে এই রকম দুটি সরলরেখা অঙ্কন করা সম্ভব যারা কিনা 3টি অক্ষের সঙ্গে সমান কোণ উৎপন্ন করেছে। তো এটা গেল 1 দাগের কোশ্চেন। 2 দাগ যেটা বলেছে, জেড এক্স সমতলে অবস্থিত কোনো সরলরেখা জেড অক্ষের সঙ্গে যদি π/3 কোণে নত থাকে তাহলে সরলরেখাটির দিক কোসাইন সমূহ নির্ণয় করো। তাহলে আমাদের যেটা বলেছে 2 দাগের কোশ্চেন যেটা বলেছে, 2 দাগের কোশ্চেন যেটা বলেছে যে কোনো একটি সরলরেখা জেড এক্স সমতলে অবস্থিত, কোনো একটি সরলরেখা কোন সমতলে অবস্থিত, জেড এক্স সমতলে। তাহলে দেখো এইটা মনে করো এক্স অক্ষ আর এইটা মনে করো জেড অক্ষ, জেড অক্ষ। তাহলে কোনো একটা সরলরেখা যেটা কিনা জেড অক্ষের সঙ্গে কোনো একটা সরলরেখা আমি অঙ্কন করলাম, এই একটা সরলরেখা অঙ্কন করলাম, এই সরলরেখা জেড অক্ষের সঙ্গে π/3 কোণে নত। তাহলে দেখো জেড অক্ষের সঙ্গে যদি π/3 কোণে নত থাকে, জেড অক্ষের সঙ্গে যদি π/3 কোণে একটি সরলরেখা নত থাকে, তাহলে সে এক্স অক্ষের সঙ্গে কত কোণে নত থাকবে? কারণ আমরা জানি প্রত্যেকটি অক্ষ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে, অর্থাৎ π/2। তাহলে দেখো যদি এক্স আর জেড অক্ষ এইরকম, আমি তোমাদের বলেছিলাম যে থিওরি ক্লাস যখন হয়েছিল যে এইটা যদি এক্স অক্ষ হয়, এইটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে এইটা হবে জেড অক্ষ। এক্স ওয়াই জেড 3টি যদি অক্ষ হয় তাহলে প্রত্যেকটি অক্ষ পরস্পরের সঙ্গে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করেছে। এক্স অক্ষ ওয়াই অক্ষের সঙ্গে 90 ডিগ্রি, এক্স অক্ষ জেড অক্ষের সঙ্গে 90 ডিগ্রি, আবার জেড অক্ষ ওয়াই অক্ষের সঙ্গেও 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা অক্ষের সঙ্গে যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে, তার মানে এই সরলরেখা জেড অক্ষের সঙ্গে π/3 করলে বাকিটা নিশ্চয়ই এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন করেছে, যেহেতু এটা জেড এক্স সমতলের উপর অবস্থিত। তাহলে এইটা হচ্ছে π/2 মাইনাস π/3, তার মানে কি হবে না π/6। তাহলে π/6 অ্যাঙ্গেল হচ্ছে এক্স অক্ষের সঙ্গে।
আর ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে না জেড এক্স সমতল কোণটা। দেখো এইটা যদি এক্স অক্ষ হয় আর এইটা যদি এইটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ আর এটা জেড অক্ষ আমি ধরলাম, তাহলে জেড এক্স সমতল মানে হচ্ছে এই সমতল, জেড এক্স সমতল মানে এই সমতল। তাহলে এইটা যদি জেড এক্স সমতল হয়, এই সমতলের সঙ্গে ওয়াই অক্ষ 90 ডিগ্রি উৎপন্ন করেছে কোণ। আবার বলছি, এইটা যদি এক্স অক্ষ হয় আর এইটা যদি জেড অক্ষ হয়, তাহলে এইটা হচ্ছে জেড এক্স সমতল। তাহলে এইটা যদি জেড এক্স সমতল হয়, এই জেড এক্স সমতলের সঙ্গে ওয়াই অক্ষ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই সমতলে যে কোনো সরলরেখা নিই না কেন তার সঙ্গেও কিন্তু ওয়াই অক্ষ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তার মানে এইটা যদি ওয়াই অক্ষ আমরা ধরি, তাহলে এইটা ওয়াই অক্ষের সঙ্গে π/2 এই অ্যাঙ্গেল উৎপন্ন করেছে। তাহলে যদি করে থাকে, তাহলে দিক কোসাইন যখন উৎপন্ন করব নির্ণয় করব, তখন দিক কোসাইনের বেলায় আগে এক্স অক্ষের সঙ্গে যেটা কোণ উৎপন্ন করেছে π/6 এর কস প্রথম হবে, ওয়াই অক্ষের সঙ্গে যেটা উৎপন্ন করেছে সেটা হবে তারপর, আর জেড অক্ষের সঙ্গে যেটা কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে cos π/3, এটা হবে তারপরের অ্যাঙ্গেল। তার মানে এখানে আমার cos π/6 এর মান কত না √3/2, আর π/2 মান কত 0, আর π/3 মান কত না 1/2। তাহলে দেখা যাক এদের দিক কোসাইন বেরোলো √3/2, 0 এবং 1/2। আমাকে কি নির্ণয় করতে দিয়েছিল না রেখাটির দিক কোসাইন সমূহ নির্ণয় করো। তাহলে শুধুমাত্র আমাদের দিক কোসাইন সমূহ নির্ণয় করতে বলা হয়েছিল, তা আমরা সেটা দিক কোসাইন সমূহ নির্ণয় করলাম √3/2, 0 এবং π/2। এবার আমাদের 3 দাগের যে কোশ্চেন বলেছে সেটা দেখা যাক। দেখো যেটা 3 দাগ বলেছে, 3 দাগ যেটা বলেছে, কোনো সরলরেখা অথবা ভেক্টরের দিক কোণগুলি আলফা বিটা গামা হলে প্রমাণ করো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 2। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা, দেখো ভালো করে দেখো। প্রথমে আমাকে কি বলেছে যে একটি সরলরেখা, এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ হয়, এক্স ওয়াই জেড এরকম যদি অক্ষ হয়, 3 দাগের কোশ্চেন এটা, তাহলে বলছে একটি সরলরেখা এমন আছে যে সরলরেখাটি আলফা বিটা গামা কোণ উৎপন্ন করেছে। তাহলে দেখো এর সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে, এর সঙ্গে বিটা কোণ উৎপন্ন করেছে, আর এর সঙ্গে গামা কোণ উৎপন্ন করেছে। তার মানে এদের যে দিক কোসাইনগুলো সেটা হচ্ছে কস আলফা, কস বিটা আর হচ্ছে গিয়ে কস গামা। যদি এটা হয় তাহলে এদের দিক কোসাইনগুলো আমরা জানি যে একটি সরলরেখার যদি দিক কোসাইন এল এম এন হয়, তাহলে নিশ্চয়ই এল স্কোয়ার এম স্কোয়ারের যোগফল এটা হবে কত না 1। এটা অলওয়েজ দিক কোসাইনের ধর্ম, এটা প্রপার্টিজ। তাহলে এইটা যদি দিক কোসাইন হয়, এদের স্কোয়ার করে তাদের যখন যোগ করব, এই যোগফলটা অতি অবশ্যই কত হবে 1। তাহলে কস স্কোয়ার আলফা মানে কি না আমাদের দেখো যেটা প্রুফ করতে দিয়েছে সেটা হচ্ছে দেখো না সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা, এইটার মান আমাকে 2 প্রমাণ করতে দিয়েছে। তাহলে এই যে কসকে সবাইকে সাইনে আনতে হবে, আনতে গেলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস এইটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা প্লাস এইটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার গামা, সবাইকে সাইন স্কোয়ার গামা। তার মানে আমরা সবাইকে সাইনে কনভার্ট করলাম, তাহলে এইটার মানও কিন্তু আমাদের 1 হবে। আর যদি তাই হয় তাহলে দেখো এইগুলোকে সব এই সাইন আলফা, সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার গামা এদেরকে সমান চিহ্নের একদিকে দিলাম আর সংখ্যাগুলোকে আরেক দিকে দিলাম। তাহলে আমরা যেটা পাচ্ছি যে এই মাইনাস সাইন স্কোয়ার আলফা সেদিকে যদি চলে যায়, তাহলে এখানে থাকছে 1 + 1 + 1 মানে 3, আর এটা এদিকে এলে হবে -1, আর ডান দিকে এগুলো চলে গেলে হবে সাইন স্কোয়ার আলফা প্লাস
সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা। তার মানে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা, এইটার মান হয়ে গেল কত না 2। আমাকে এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে এটা হয়ে গেল আমাদের প্রমাণিত, প্রুভড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 3 দাগের অঙ্কটা খুবই সোজা আছে কিন্তু ইম্পর্ট্যান্ট আছে, তো কিছুই নেই অঙ্কটাতে। তারপরে 4 দাগ যেটা বলছে, কোনো সরলরেখা এই বিন্দুগামী এবং এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণে নত হলে সরলরেখাটির দিক কোসাইন সমূহ নির্ণয় করো। তাহলে একটি সরলরেখার আমাদের কি দেওয়া আছে না, একটি সরলরেখার আমাদের দুটি বিন্দুগামী, সেই দুটো বিন্দু আমাদেরকে দেওয়া আছে। আর আমাদের কি নির্ণয় করতে বলেছে না, রেখাটির দিক কোসাইনগুলি আমাদের নির্ণয় করতে বলা আছে। এবং বলা আছে যে এটি এক্স অক্ষের সঙ্গে আমাদের কি কোণে নত না, এক্স অক্ষের সঙ্গে আমাদের সূক্ষ্ম কোণে নত। তাহলে দেখা যাক, আচ্ছা আমরা ধরে নিলাম যে মনে করি দিক কোসাইন সমূহ হলো এল, এম এবং এন। দেখো যদি এল, এম, এন দিক কোসাইন সমূহ হয় এবং তারা এবং সরলরেখাটি কোন বিন্দুগামী বলা আছে না, সরলরেখাটি বলা আছে 6 - 7 - 1, 6 - 7 - 1 এবং কোন বিন্দুগামী বলা আছে না 2 - 3 1, 2 - 3 1 এই বিন্দুগামী বলা আছে। তো তাহলে দেখো দিক কোসাইনগুলি যদি এটা হয়, একে ধরে আমরা কিন্তু দিক অনুপাত নির্ণয় করতে পারবো। আমরা জানি যে দিক কোসাইন যদি এল, এম, এন হয় আর দিক অনুপাত যদি এ, বি, সি হয়, এদেরকেই তো অনুপাত করে এটা পাওয়া গেছে। তাহলে যদি তাই হয় তাহলে এল বাই এ, তাহলে এই অনুপাত আর এই অনুপাত এদের অনুপাতটা, এদের আবার অনুপাতটা সমান হবে, কারণ এইটাকে অনুপাত ধরো তোমরা দেখো, ধরো দেওয়া আছে 2:6:8, এটা একটা আমাদের অনুপাত দেওয়া আছে। এইটা ধরো দিক কোসাইন আমি ধরে নিলাম। যদি এটা একটা অনুপাত হয়, এদেরকে লঘিষ্ঠ আকারে পরিণত করো, তাহলে কি হবে 1:3:4। তো দেখো এখানে 2/1 করলে কত হচ্ছে না 2। আচ্ছা 6/3 এইটা বাই এইটা করলে কত হবে, এটাও 2। এটা বাই এটা যদি করি সেটাও 2। তার মানে যাদের অনুপাত করে আমরা এটা পাবো, তাদের সঙ্গে এদের আবার রেশিওটা কিন্তু ইকুয়াল হবে। তাহলে দেখো এইখানে আমরা, এটা হচ্ছে দিক কোসাইন, এটা হচ্ছে দিক অনুপাত, এদেরকে অনুপাত করেই এটা পাওয়া গেছে। তার মানে এল বাই এ ইকুয়াল টু এম বাই বি ইকুয়াল টু এন বাই সি আমরা কিন্তু লিখতে পারি। তো দেখো এই এল, এম, এন হচ্ছে দিক কোসাইন মানে এইগুলো, আর দিক অনুপাত আমরা এখান থেকে বের করতে পারবো। দুটি বিন্দুগামী যে সরলরেখা, সেই সরলরেখার দিক অনুপাত হয় কীরকম 2 - 6 - 3 - 7 -3 -7 আর হচ্ছে 1 -1। তার মানে দেখো এখানে আমরা কি বলতে পারবো না, এল বাই 2 - 6 ইজ ইকুয়াল টু এম বাই -3 -7 ইজ ইকুয়াল টু এন বাই 1 -1। তার মানে হচ্ছে এল বাই -4 এম বাই 4 এন বাই 2। তার মানে কি পাবো না, এল বাই -2 ইজ ইকুয়াল টু এম বাই 2 ইজ ইকুয়াল টু এন বাই 1। এটা হচ্ছে এদের দিক কোসাইনগুলির মধ্যে সম্পর্ক। তো তাহলে দেখো এইটাকে যদি আমরা আর ধরে নিই বা ল্যামডা যে কোনো একটা ধরে নাও, এটাকে আর ধরে নিলাম, তাহলে দেয়ারফর এল ইজ ইকুয়াল টু -2r
এম ইজ ইকুয়াল টু 2r আর n ইজ ইকুয়াল টু n/1 ইকুয়াল টু r, তাহলে n ইকুয়াল টু r ইন্টু 1 মানে r। আমরা জানি যে এল স্কোয়ার, যেহেতু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তার মানে যে যার মান আমরা এখানে পুট করে দেবো। তাহলে কী হবে, 4r স্কোয়ার প্লাস 4r স্কোয়ার প্লাস r স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, 4 4 8 1 9, তার মানে r স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9, তার মানে r ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3, আইদার প্লাস 1/3 আর নতুবা মাইনাস 1/3, এটা হয়ে গেল। আচ্ছা সরি, 2 স্কোয়ার 4, 4 4 8, 8 1 9, এইটার মান হচ্ছে আমাদের 1, আর এইটার মান যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 1 মাইনাস অফ মাইনাস 1 মানে 2। আচ্ছা হ্যাঁ, 2, আর এর মান হচ্ছে n এর মান r, তাহলে এটা হচ্ছে 4 4 4 4 4 16 প্লাস 4 4 16 প্লাস 2 দুগুণে 4, 16 দুগুণে 32, 4 36, 36-এর রুট করলে 6। আচ্ছা সরি, এইটাকে এইরকমভাবে কাটাকুটি করা যাবে না, এইটাকে কাটাকুটি করা যাবে, সেটা তখন দিক অনুপাত বেরিয়ে যাবে আবার। তো আমরা এল এম এন এর মধ্যে রিলেশন চাইছি। আমরা যদি একে 2 দিয়ে ভাগ করতে চাই, আগে একে আর ধরে নিতে হবে, আর ধরে নিয়ে তারপর তোমরা 2 দিয়ে ভাগ করতে পারো। এটাকে এটা যেহেতু 3টে অনুপাত সমান বলেছে, তাহলে এটাকে আমরা আর বলে ধরে নেব। তাহলে গিয়ে আমাদের আর এর মান বেরিয়ে যাবে এইটা, না এটা করতেও পারি, তো এইটাই ঠিক আছে, এটা করতে পারি। তাহলে আর এর মান আমাদের প্লাস মাইনাস 1/3 বেরোলো। যদি আমাদের বলা থাকে যে আর এর মান প্রথমে, আচ্ছা প্লাস মাইনাস মানে কি, আমরা প্লাস 1/3 ধরতে পারি, মাইনাস 1/3ও ধরতে পারি। তাহলে একটা কাজ করা যাক, আমরা আগে আর ইকুয়াল টু মাইনাস 1/3 ধরি। যদি আর ইজ ইকুয়াল টু মাইনাস 1/3 হয়, তবে আমাদের এল এর মান কত হবে না, এল এর মান হচ্ছে তোমার -2r বলা আছে। তাহলে -2r যদি হয়, তাহলে এটা হয়ে যাবে -2 ইন্টু -1/3, তার মানে কত হবে, তার মানে এটা হয়ে যাবে এল এর মান l/4 6। ঠিক আছে, ওকে। তো যদি -1/3 হয়, তাহলে এল এর মান হচ্ছে এইটা, তার মানে এটা হচ্ছে 2/3। এল এর মান হয়ে যাবে কত না 2/3। আর দেখো এম এর মান কত হবে, এম এর মান হচ্ছে 2r, তাহলে 2 ইন্টু -1/3, তার মানে -2/3। আর এন এর মান কত না আর মানে হচ্ছে -1/3 এইটা। আবার যদি আর এর মান 1/3 হয়, যদি 1/3 হয়, তবে এল ইজ ইকুয়াল টু কত হবে না -2r বলেছে, তাহলে -2 ইন্টু আর এর মান হচ্ছে -1/3, সরি আর এর মান 1/3,
তার মানে এটা -2/3। যেহেতু সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন করেছে, সূক্ষ্মকোণে নত, অতএব যেহেতু এই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণে নত, তাহলে এক্স অক্ষের দিক কোসাইন তো হচ্ছে এল। তাহলে কোনো সরলরেখা যদি এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণে নত থাকে, তাহলে কস আলফা অতি অবশ্যই গ্রেটার দেন 0 হবে। তার মানে এলটা গ্রেটার দেন 0 হবে। অতএব এল গ্রেটার দেন 0, অর্থাৎ এল নট ইকুয়াল টু -2/3। আর দেখো, যদি এল নট ইকুয়াল টু -2/3 হয়, এল যদি -2/3 সঙ্গে সমান না হয়, তাহলে আর হচ্ছে গিয়ে 1/3 হবে না। তার মানে আর নট ইকুয়াল টু 1/3। তার মানে আমাদের আর এর মান -1/3 ধরতে হবে। অর্থাৎ সুতরাং সরলরেখাটির দিক কোসাইন সমূহ হলো, দিক কোসাইন সমূহ কি হবে তাহলে সরলরেখাটির? না, এইখানে তখন আর এর মানটা পুট করে দেবো। তাহলে এল ইজ ইকুয়াল টু -2r, ওগুলো বেরিয়ে গেছে, এখানে বেরিয়ে গেছে। এই যে 2/3, দিক কোসাইনগুলি হলো 2/3, -2/3, -1/3। তাহলে এটাই হয়ে গেল আমাদের দিক কোসাইন সমূহ। এইটা বের করতে বলেছিল। তো এটা গেল আমাদের 4-এর দাগের কোশ্চেন। এরপর নেক্সট কোশ্চেন দেখো, 5-এর দাগ। 5-এর দাগের কোশ্চেনটা দেখি। XY সমতলে অবস্থিত কোনো সরলরেখা ওয়াই অক্ষের সঙ্গে π/4 কোণে নত হলে রেখাটির দিক কোসাইন সমূহ নির্ণয় করো। তো তাহলে দেখো, XYZ যদি 3টে অ্যাক্সিস হয় XYZ, তাহলে একটা সরলরেখা যেটা কিনা XY সমতলে অবস্থিত, মানে এই সমতলে অবস্থিত, একটা সরলরেখা যদি এই সমতলে অবস্থিত হয় এবং সেই সরলরেখা যদি ওয়াই অক্ষের সঙ্গে π/4 কোণে নত থাকে, তার মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে π/2 - π/4 সমান 3π/4, সরি π/4, 2π/4, তাহলে π/4 কোণে নত থাকবে এটাও। এবং এই লাইনটা জেড অ্যাক্সিসের সঙ্গে π/2 কোণে নত থাকবে। তাহলে তাদের ডিরেকশন কোসাইন কী হবে সেটা আমরা 2-এর দাগের যে অঙ্ক আছে সেই অঙ্কের সঙ্গে এই অঙ্কটা একই হয়ে গেল। এবার তোমরা নিশ্চয়ই পেরে যাবে। এদের ডিরেকশন কোসাইন নির্ণয় করতে বলেছে, ওখানেও ডিরেকশন কোসাইন আমাদের নির্ণয় করতে বলেছিল। 6-এর দাগ যেটা বলছে, ABC একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু। তাহলে দেখো, 6-এর দাগ যেটা বলছে একটা ত্রিভুজ, যে ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে ABC, এ বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে 450 262 আরেকটা বলা আছে 23 - 1। তাহলে এই 3টে বিন্দুর শীর্ষবিন্দু হচ্ছে 3টে দেওয়া আছে। আর আমাদের বলা হয়েছে যে এই 3টে শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের দিক কোসাইন সমূহ নির্ণয় করো। তাহলে দেখো, এদের যদি দিক কোসাইন সমূহ নির্ণয় করতে হয়, আগে আমাদের AB লেন্থ বের করতে হবে √2 - 4 এর স্কয়ার, মানে 4 স্কয়ার
প্লাস 6 মাইনাস 5 স্কোয়ার তার মানে 1 প্লাস 2 মাইনাস 0 স্কোয়ার তার মানে 4, 2 মাইনাস 0 স্কোয়ার মানে 4, তাহলে 4 4 8 একে 9 তার মানে 3, এবি বেরিয়ে গেল। আচ্ছা বিসি হচ্ছে রুট ওভার অফ 0 স্কোয়ার মানে 0 প্লাস 3 স্কোয়ার মানে 9 প্লাস -1 -2 মানে এটাও 9 তার মানে 3√2, আর হচ্ছে CA এটা হচ্ছে রুট ওভার অফ 4 প্লাস 4 প্লাস 0 না 1, 4 প্লাস 4 প্লাস 1 তার মানে 3। তো তোমরা এই এ আর বি বিন্দুর যদি কোঅর্ডিনেট জানি তাহলে এ বি কী করে নির্ণয় করা হয় নিশ্চয়ই তোমরা আগের থেকে শিখেছো। তো সেইভাবে এটা নির্ণয় করা হয়েছে এ বি বিসি সিএ। এবার আমাকে যেটা বলা হয়েছে যে এ বি বিসি এবং সিএ এই বাহু তিনটির আমাদের দিক কোসাইন সমূহ নির্ণয় করতে হবে। তাহলে দেখো ডিসিএস অফ এ বি এর ডিসিএস কী হবে? এ বি এর ডিসিএস হচ্ছে 2 মাইনাস 4 বাই এ বি কমা 6 মাইনাস 5 বাই এ বি কমা 2 মাইনাস 0 বাই এ বি। তো তাহলে দেখো 2 মাইনাস 4 মানে -2 আর এ বির মান হচ্ছে এখানে কত না এ বির মান হচ্ছে 3, তাহলে -2/3 আর এটা 1/3 আর এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে ডিসিএস অফ এ বি। এবার আমাদের দরকার যে ডিসিএস অফ বিসি। তাহলে ডিসিএস অফ এ বি বেরোলো -2/3 1/3 2/3, হ্যাঁ ঠিক আছে। ডিসিএস অফ বিসি যেটা বেরোচ্ছে ডিসিএস অফ বিসি 2√3 9 9 18 9 2 18 তার মানে এটা 3√2, হ্যাঁ ঠিক আছে। তাহলে ডিসিএস অফ বিসি ঠিক একইভাবে বের করতে পারবো 2 - 2 বাই বিসি, 2 - 2 মানে 0 বাই বিসি মানে হচ্ছে, আচ্ছা তাহলে লিখি আমরা 2 - 2 বাই বিসি 3 - 6 বাই বিসি -1 - 2 বাই বিসি, তার মানে 0 বাই বিসি, বিসির মান কত 3√2, তাহলে এখানে 0/3√2 মানে 0। আর দেখো এটা হচ্ছে -3 বাই বিসির মান হচ্ছে 3√2, এটাও বাই 3√2 লিখে রাখি আমরা, নাহলে পরে তোমরা বুঝতে পারবে না। আর এটা হচ্ছে -3 বাই 3√2, তার মানে 0 -1/√2 আর -1/√2। তাহলে এইটা গেল আমাদের বিসি এর ডিসিএস। বিসি বাহুর ডিসিএস হচ্ছে 0 -1/√2 -1/√2। এবার আমাদের দরকার যে ডিসিএস অফ সিএ। এটা ডিসিএস কী হবে 2 - 4 বাই সিএ মানে -2/3 -2/3। আরেকটা কি দরকার না এটা হচ্ছে -2/3 আর এটা হচ্ছে -1/3। তাহলে একদম ডাইরেক্ট করে দিলাম, এটা একইভাবে তোমরা করবে, সি এর ডিসিএস বার করবে। তো সি এর ডিসিএস যেটা বেরোবে সেটা হচ্ছে 450 সিএ, সিএ তার মানে 4 - 2 সিএ, তো সিএ যেহেতু তার মানে এটা পরে লেখা হচ্ছে, তার মানে এটা 4 - 2 বাই সিএ, আর এটা হচ্ছে 5 - 3 বাই সিএ, আর এটা হচ্ছে 0 - (-1) মানে +1 বাই সিএ,
তার মানে এটা হয়ে যাচ্ছে 2/3, আর এটাও হয়ে যাচ্ছে 2/3, আর এটা হয়ে যাচ্ছে কত না 1/3। এটা গেল আমাদের ডিসিএস অফ সিএ। তো 6-এর দাগের অঙ্ক এটা বলছে, ভিডিও পজ করো, অঙ্কটা তুলে নাও, তারপরে নেক্সট 7-এর দাগেরটা দেখো। দেখো 7-এর দাগ যেটা বলছে যে দিক অনুপাত সমূহ নির্ণয় করে প্রমাণ করো যে এই বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। তাহলে দেখো পি কিউ আর তিনটে বিন্দু দেওয়া আছে, পি দেওয়া আছে 2 3 4, দাগ নম্বর 7, পি দেওয়া আছে 2 3 4, আর কিউ দেওয়া আছে -1 -2 1, -1 -2 1, আর দেওয়া আছে 5 8 7, 5 8 7 এইটা দেওয়া আছে। তাহলে 5 8 7 এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি করব না পি কিউ বের করব আর কিউ আর বের করব। দেখো পি কিউ না সরি ডিআরএস অফ পি কিউ, ডিআরএস অফ পি কিউ। আর কারণ আমাকে বলেছে দিক অনুপাতের প্রয়োগে প্রমাণ করো এই তিনটে সমরেখ, তার মানে দিক অনুপাত বের করব, অর্থাৎ ডিরেকশন রেশিও বের করব। তাহলে ডিআরএস অফ পি কিউ হচ্ছে কত না এইটা মাইনাস এইটা, তাহলে কত হবে -3। আচ্ছা এইটা মাইনাস এইটা, তার মানে কত -5, এইটা মাইনাস এটা, তার মানে -3। এবারে যেহেতু এরা অনুপাত, তাহলে এটা ইষ্টু চিহ্ন আছে, মনে মনে ধরবো আমরা। যদি ইষ্টু চিহ্ন থাকে, অনুপাতের সমস্ত পদকে একই সংখ্যা দিয়ে ভাগ, একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি, অর্থাৎ মাইনাস 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 সবার যদি কেটে দিই তাহলে হয়ে যাচ্ছে 3 5 3 এইটা। এবারে ডিআরএস অফ কিউ আর যেটা হবে 5 মাইনাস অফ -2, তার মানে 6, 8 মাইনাস অফ -2, তার মানে হচ্ছে 10, আর হচ্ছে 7 মাইনাস 1 মানে হচ্ছে 6। তো আমরা যদি দেখো 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে কি আসবে না 3 5 3। যেহেতু দুটোর ডিআরএস সেম, সিন্স ডিআরএস অফ পি কিউ অ্যান্ড কিউ আর আর সেম and these two lines have same point Q। তার মানে বাংলায় কি লিখব, যেহেতু পি কিউ এবং কিউ আর এর দিক অনুপাত সেম এবং তাদের একটা কমন পয়েন্ট আছে যেটা হচ্ছে কিউ পয়েন্টটা এখানেও আছে। যেহেতু দুটোর ডিআরএস সেম, তার মানে তারা সমান্তরাল। আবার যেহেতু এদের কমন পয়েন্ট আছে, তার মানে এই লাইন দুটো একই লাইনের উপর অবস্থিত। সমান্তরাল হতে গেলে শুধু ডিআরএস সেম হতে হবে, আর যদি একই লাইনে থাকতে হয়, সমরেখ হতে হয়, তাহলে কি হতে হবে না তাদের দুজনের একটা কমন পয়েন্ট থাকতে হবে। তবে এইটা যদি পি কিউ হয় আর এইটা যদি কিউ আর হয়, তার মানে এর আর এর ডিআরএস যেহেতু সেম, তার মানে দুটো সমান্তরাল। আবার যেহেতু এর আবার যে পয়েন্টটা আছে এরও সেম পয়েন্টটা আছে, তার মানে এরা একই লাইনের উপর অবস্থিত। এটা হচ্ছে প্রমাণ হয়ে গেল। তাহলে এটা গেল প্রুফ করে দেবে, নিচে লিখে দেবে দেয়ারফর পি কিউ আর কোলিনিয়ার। এটা প্রমাণ হয়ে গেল, প্রুফড। তো এটা গেল 7-এর দাগের কোশ্চেন। এরপর দেখো 8-এর দাগের কোশ্চেন কি বলছে।
8 দাগের কোশ্চেন যেটা বলছি, মনে করো একটি সরলরেখা ওয়াই অক্ষ এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যথাক্রমে ওয়াই অক্ষ এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যথাক্রমে π/4 এবং π/3 কোণ উৎপন্ন করে। সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে যে সূক্ষ্মকোণটি উৎপন্ন করে তার মান নির্ণয় করো। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। এক্স ওয়াই জেড। একটি লাইন হচ্ছে এবি, একটি লাইন হচ্ছে এবি, ধরো এটা ও, এটা ধরো এ। একটি লাইন বলছে যে ওয়াই অক্ষ এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে π/4 π/3 কোণ উৎপন্ন করে। তাহলে ওয়াই অক্ষের সঙ্গে π/4, ওয়াই অক্ষের সঙ্গে π/4 আর জেড অক্ষের সঙ্গে π/3 কোণ উৎপন্ন করে, π/3 কোণ উৎপন্ন করে। তাহলে বলছে সরলরেখাটি এক্স অক্ষের সাথে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। আমরা ধরলাম এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে। তো তাহলে দেখো, যদি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে, যদি এক্স, এটা 8 দাগের কোশ্চেন, হ্যাঁ, যদি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করে, তার মানে আমরা এটা বলতে পারি যে কস, তার মানে এটা ডিসিএস কি হবে না, ডিসিএস অফ this line is equal to cos alpha cos π/4 cos π/3। আগে এক্স অক্ষের সঙ্গে, তারপর ওয়াই অক্ষের সঙ্গে, তারপর জেড অক্ষের সঙ্গে। তার মানে এটা হয়ে যাবে cos আলফা, এটা হয়ে যাবে এইটাই হবে, এটা আর সিম্পলিফাই করার কিছু নেই, এটাই। তো এবার আমাদের বলা হয়েছে যে ডিসিএস যদি হতে হয় তাহলে তাদের এই ধর্ম পালন করতে হবে, কি না, দেয়ারফর কস স্কোয়ার আলফা, আমরা জানি এল এম এন যদি তিনটে ডিসিএস হয় তার জন্য ধর্ম কি লাগে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে ধর্মটা তাদের পালন করতে হয়। তাহলে এখানে কী হবে, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার π/4 প্লাস কস স্কোয়ার π/3 ইজ ইকুয়াল টু, এটা ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট কস স্কোয়ার আলফা প্লাস কস π/4 এর মান কত না 1/√2, তাহলে এটা হয়ে যাবে 1/2 আর এটা হয়ে যাবে 1/4 ইজ ইকুয়াল টু 1। তাহলে কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 2 + 1 মানে 3/4, আর সেদিকে গেলে -3/4, তার মানে 1/4। তাহলে কস আলফা ইজ ইকুয়াল টু ±1/√2। তার মানে এই যে, আচ্ছা, অ্যাঙ্গেলটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের যেটা বলা হয়েছে যে অ্যাঙ্গেলটা নির্ণয় করতে, যে এক্স অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করে সেইটা আমার দরকার। তাহলে যদি কস স্কোয়ার আলফার মান ±1/√2 নয় 1/2, যদি এটা ±1/2 হয় তাহলে আলফাটা সূক্ষ্মকোণ হবে না। কিন্তু আমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে এক্স অক্ষের সাথে যে সূক্ষ্মকোণটি উৎপন্ন করে, কি বলেছে, এক্স অক্ষের সাথে যে সূক্ষ্মকোণটি উৎপন্ন করে। তাহলে যেহেতু সূক্ষ্মকোণ, যেহেতু আলফা সূক্ষ্মকোণ, অতএব এইটা মাইনাস হবে না, এটা কি হবে, প্লাস হবে। তাহলে অতএব কস আলফা ইজ ইকুয়াল টু কস π/6 cos π/3। তার মানে অতএব আলফা ইজ ইকুয়াল টু π/3। তার মানে এটা নিচে আমরা লিখতে পারি, নিচে আমরা কি লিখতে পারি, যে অতএব কোণটি হলো π/3, যে এক্স অক্ষের সঙ্গে সরলরেখাটি π/3 কোণ উৎপন্ন করেছে। তো দেখো এরপর 9 দাগের কোশ্চেন কি বলছে, দেখো 9 দাগের কোশ্চেন কি বলছে। 9 দাগ যেটা বলছে, যদি ও মূলবিন্দু এবং এ 2 3 1 এবং বি 1 1 -5 প্রদত্ত দুটি প্রদত্ত বিন্দু হয়, তবে দেখাও যে ও এ সরলরেখা ও বি সরলরেখার উপর লম্ব। তাহলে দেখো, যদি এরা পরস্পরের উপর লম্ব হয় তাহলে তাদের দিক অনুপাত নির্ণয় করো।
তিনটে পয়েন্ট বলা আছে, ও পয়েন্ট বলা আছে মানে 0 0 0, এ পয়েন্ট কি বলা আছে 2 3 1। আচ্ছা, বি পয়েন্ট কি বলা আছে না, বি পয়েন্ট বলা আছে 1 1 -5, 1 1 -5। তো তাহলে দেখো ডিআরএস অফ ও এ, এই ও এ এইটার ডিআরএস কত না, এইটার ডিআরএস হচ্ছে 2 - 0, 3 - 0 আর 1 - 0। তার মানে কি হয়ে যাবে এটা না 2 3 1। ঠিক সেমভাবে ডিআরএস অফ ও বি এইটার মান কত না, এটার মান হচ্ছে 1 - 0 1 - 0 -5 -0। তার মানে কি হবে 1 1 -5। তাহলে যেহেতু আমরা পারপেন্ডিকুলার প্রমাণ করতে দিয়েছি, পারপেন্ডিকুলার যদি প্রমাণ করতে হয় তাহলে আমরা জানি যে A1 B1 C1 A2 B2 C2 ডিআরএস বিশিষ্ট দুটি লাইন তখনই পারপেন্ডিকুলার হবে, তখনই পারপেন্ডিকুলার হবে। তার কন্ডিশন কি না A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 এইটার মান কি হয় 0 হয়। তাহলে আমরা আগে এইটার মান বের করি, এর ডিআরএস জানি, এর ডিআরএস জানি, তাহলে এদের গুণ করে ফেলি। তাহলে অতএব 2 × 1 প্লাস 3 × 1 প্লাস 1 × -5 ইজ ইকুয়াল টু 1 × -5 is equal to 2 plus 3 minus 5 is equal to 0. Therefore, given two lines are perpendicular. তার মানে যে দুটো লাইন দেওয়া আছে তারা হচ্ছে পরস্পরের উপর লম্ব, এটা প্রমাণ করতে দিয়েছিল। তাহলে ব্র্যাকেটে প্রুভড লিখে দেবে। এরপর 9-এর দাগ গেল, এরপর দেখো 10-এর দাগের অঙ্ক কি বলছে। দেখো 10-এর দাগের অঙ্ক যেটা বলছে যে দেখাও যে -1 0 -2 এবং 1 3 -1 বিন্দু দুটির সংযোগ সরলরেখা 9 1 -6 এবং 7 2 -5 বিন্দু দুটির সংযোগ সরলরেখার উপর লম্ব। এইটা এবং এইটা বিন্দু দুটির সংযোগ সরলরেখা, এইটা এবং এইটা বিন্দু দুটির সংযোগ সরলরেখার লম্ব। এটা একই অঙ্ক আছে, আমরা দুটি সরলরেখার ডিআরএস বের করে নেব। ডিআরএস অফ ফার্স্ট লাইন, ডিআরএস অফ সেকেন্ড লাইন, এরকম লিখে দেবে। 4টে পয়েন্ট কি বলা আছে -1 0 -2 -1 0 আর -2 -1 0 -2 1 3 -1 1 3 1 3 -1 অ্যান্ড আর দুটো কি দেওয়া আছে, এটা 1 3 -1 আর দুটো দেওয়া আছে 7 9 1 -6 9 1 -6 আর 7 2 -5 7 2 -5। তাহলে দেখো প্রথমটার ডিআরএস অফ ফার্স্ট লাইন, ফার্স্ট লাইনে ডিআরএস কী হবে 1 - -1, তার মানে 2 3 -0 মানে 3 আর এটা হচ্ছে 1। আর ডিআরএস অফ সেকেন্ড লাইন কত হবে -2, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা মানে 1, এটা মাইনাস এটা মানে 1। তাহলে -2 1 1। আমাকে কি বলেছে এর সংযোগ সরলরেখা পরস্পরের উপর লম্ব, এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখন বা নাও এইটা ইন্টু এইটা 2 × -2 প্লাস 3 × 1 প্লাস 1 × 1 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে -4, এটা হচ্ছে 3, এটা +1, তার মানে 0। দেয়ারফর
two lines are perpendicular. Two lines are perpendicular. তো এটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে ব্র্যাকেটে আমরা প্রুফ লিখে দেবো। এরপরে 11 দাগ কি বলছে দেখো, প্রমাণ করো যে এই লাইন বিন্দু দুটির সংযোগ সরলরেখা এবং এই লাইন বিন্দু দুটির সংযোগ সরলরেখা পরস্পরের সমান্তরাল। তাহলে আমরা প্রথম লাইনের ডিআরএস বের করতে পারবো, সেকেন্ড লাইনের ডিআরএস বের করতে পারবো। প্রথম লাইনের যেটা ডিআরএস বেরোবে সেটা হচ্ছে 2 - 4 6, আর 2 - 4 6 মানে কাটাকুটি করলে হবে 1 - 2 3, আর প্রথমটার বেরোবে 1 - 2 3, আর দ্বিতীয়টার বেরোবে 2 - 4 6। যেহেতু অনুপাত, তার মানে আমরা কাটাকুটি করতে পারি, তার মানে তার ডিআরএস হয়ে গেল 1 - 2 3 কাটাকুটি করলে। তাহলে সরলরেখা দুটির যেহেতু অনুপাত একই থাকছে, তার মানে তারা হচ্ছে সমান্তরাল। এটা আমরা বলতে পারবো, যেহেতু একই থাকছে দুটো ডিআরএস, তার মানে দুটো সমান্তরাল। এটা একই অঙ্ক আছে 11 দাগটা, সেটা সেই জন্য আমি আর বললাম না।